আসসালামু আলাইকুম, আমি তাহসিনা ইয়াসমিন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। টানা সপ্তমবারের মতো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সৈয়দ আশরাফ দ্বিতীয়বারের সাধারণ সম্পাদক, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় দাবি বিএনপির, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নির্বাচনের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান। নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর মৃত্যু, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে মনমোহনের অঙ্গীকার। ভুল চিকিৎসার পর অবহেলারও শিকার এক চিকিৎসক, বাঁচিয়ে রাখতে অন্য চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা। এবং জারবেরা ফুলের টিস্যু কালচারের চারা উৎপাদনেও সাফল্য, আমদানি নির্ভরতা শূন্যে নামিয়ে আনার উদ্যোগ। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে থাকছে ঢাকায় তুরস্কের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করার খবর। এবারে বিস্তারিত পরিসরে। সপ্তমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দ্বিতীয়বার সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দলের ত্রিবার্ষিক কাউন্সিলে কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত করেন, আর দলের অবশিষ্ট পদে নির্বাচনের জন্য দলীয় সভাপতি শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন কাউন্সিলররা। সঞ্জয় চাকির রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় দলীয় কাউন্সিল। রাজধানী সহ সারা দেশ থেকে আসা প্রায় 6,500 কাউন্সিলর অংশ নেন। নতুন কমিটির নেতা নির্বাচনের প্রক্রিয়ায় সরাসরি অংশ নেন কাউন্সিলররা, আর তাদের ভোটেই আবারও সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ার পর অবশিষ্ট কমিটি গঠনের কথা জানান সৈয়দ আশরাফ। বাকি কমিটি করার দায়িত্ব কাউন্সিল সর্বসম্মতিক্রমে আপনার সভানেত্রীর উপরে দায়িত্ব দিয়েছেন, এবং সভানেত্রী সবাই ঘোষণা করেছেন তিনি সাধারণ সম্পাদককে নিয়ে আপনার পূর্ণাঙ্গ এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হবে। সৈয়দ আশরাফ জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন আর নির্বাচনকে সামনে রেখে দলকে আরো এগিয়ে নেওয়ার কাজ করবে নতুন কমিটি। আমাদের যে ম্যানিফেস্টো আমরা গত নির্বাচন আগে আমরা দিয়েছিলাম, তার যে অবশিষ্ট অংশ আগামী 1 বছর আরো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমরা আশা করি যে আমরা সবটুকুই আমাদের ম্যানিফেস্টো যে কমিটমেন্ট দেওয়া ছিল সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ ও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। এর আগে আওয়ামী লীগের কাউন্সিলে নতুন নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান দলের সভানেত্রী শেখ হাসিনা। সম্মেলন বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় আর দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। ফারুক হোসেনের রিপোর্ট। ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানেই আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী। বিজয়ের মাসে সেই উদ্যানে এবারই প্রথম আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দেশকে এগিয়ে নেওয়ার স্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে শোক প্রস্তাব উত্থাপন করেন দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান। সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপনের পর ভাষণ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এর মাঝেই বাংলাদেশ আজকে আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, এবং যে দিনবদলের সনদ দিয়েছিলাম তা আমরা বাস্তবায়ন করেছি। এই অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। ইতিমধ্যে আমরা যে সুশাসন প্রতিষ্ঠা করেছি, আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দমন করেছি, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের হাতে শহীদের রক্তে ভেজা পতাকা তুলে দেয় তারা দেশের কল্যাণ চায় না। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ওই যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য সরকার উৎখাত সহ নানা ধরনের কর্মকাণ্ড করে আছে, হুমকি ধামকি দিচ্ছে।
ওই যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করবে, এই বিচার হবেই হবে। যারা ওই যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান এবং তাদের বলবো এই সব চিন্তা থেকে দূরে যান, এই অন্যায়কারীদের বাঁচাবার চেষ্টা করবেন না। বাংলার মানুষ তা মেনে নেবে না, বাংলাদেশের জনগণ কখনো তা গ্রহণ করবে না। তারা এদেশকে বিশ্বে দুর্নীতিবাজ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, জঙ্গিবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সন্ত্রাসী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাদের সম্পর্কে বাংলার জনগণকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আমি আহ্বান জানাই। নতুন করে কেউ যাতে দলে ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী। এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি, কিছু কিছু থাকে সব সময় যারা সরকারি দল, আর কিছু কিছু আছে খোলস পাল্টে দলে ভিড়ে অপকর্ম করে দলের বিরুদ্ধে বদনাম সৃষ্টি করে। আমি সব সময় বলেছি যে এদেরকে কখনো দলে স্থান দেবেন না। আগামী 2 মাসের মধ্যে বাকি সমস্ত জেলাগুলির সম্মেলন শেষ করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ মনে রাখতে হবে, একটা শক্তিশালী সংগঠন ছাড়া কখনো আমরা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনকে কেন্দ্র করে লেখা একটি গান বাংলা ছাড়াও 10টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষায় গাওয়া হয়, সঙ্গে ছিল নৃত্য। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগ নেতারা বলেছেন দেশকে নিয়ে আবারও চক্রান্ত শুরু হয়েছে, অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে। তবে দল আরও সুসংগঠিত হলে আগামীবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আশাবাদী তারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জুড়ে ছিল আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের মাঝে। দেশ বিদেশ থেকে সম্মেলনে যোগ দিতে আসা কাউন্সিলর ডেলিগেটরা মিছিল নিয়ে আসেন সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন কেন্দ্রে। বক্তৃতায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের গৌরবান্বিত ইতিহাস তুলে ধরে বলেন, এই দল কখনো কোনো রক্তচক্ষুকে ভয় করে না। দেশকে নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র। বিচারের রায়ের সময় যতই ঘনিয়ে আসছে, যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করতে ততই মরিয়া হয়ে উঠেছে বিএনপি জামাত জোট। ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলার মধ্য দিয়ে জনমনে ভীতির সঞ্চার করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এই অশুভ শক্তি। চক্রান্ত চলছে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার, চক্রান্ত হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার। সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সরকারের উন্নয়ন কাজ, দলের নানা পদক্ষেপ ও আগামীর পরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা আগামী 3 মাসের মধ্যে সমস্ত সম্মেলনগুলি সমাপ্ত করুন এবং আপনারা যদি সেটা করতে পারবেন, দল সংগঠিত হবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আপনাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব হব। কাউন্সিলরদের আশা, সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনের পথে আরো বলিষ্ঠভাবে এগিয়ে যাবে আওয়ামী লীগ। বর্তমান সরকার অসমাপ্ত কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সমাধান করা যায়, এই সম্মেলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত করব। এই কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। দলকে সুসংগঠিত করে সামনে নির্বাচনে যাতে করে বিজয় হয়, যাচাই বাছাই করে নির্বাচনের যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বানও জানিয়েছেন সম্মেলনে যোগ দিতে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয়তা শূন্যের কোঠায় বলেই বিরোধী দলের উপর সরকার হামলা মামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেই তার অবস্থান বুঝতে পারবে আওয়ামী লীগ। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশ। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির উপর পুলিশি নির্যাতনের অভিযোগও আনা হয় সমাবেশ থেকে। বিএনপির নেতারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ হাসিনা স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, এই কারণে পাচ্ছে না যে সে আজকে জানে
যে তার জনপ্রিয়তা শূন্যের কোথায়। কোন দল যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন তাদের জনপ্রিয়তা শূন্যের কথায় ওঠে, তখনই তারা অত্যাচার নির্যাতন করে। গণতন্ত্র পুনরুদ্ধারে মহাজোট সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই বলে দাবি বিএনপি নেতাদের। গণতন্ত্র সারা দেশে আজকে রক্তাক্ত অবস্থায় চলছে, আজকে মানবাধিকার শৃঙ্খলিত। আজকে তাই সংবিধানকে যদি আজকে যথাযথ জায়গায় ফিরিয়ে আনতে হয়, গণতন্ত্রকে যদি লালন পালন করতে হয়, আজকে মানবাধিকার যদি সত্যিকারে উন্মুক্ত পাখির মতো বিচরণ করতে দিতে হয়, তাহলে এই সরকারের পতন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। পরে কাকরাইল মোড় হয়ে মৌচাকে এসে শেষ হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিরোধী দলের আন্দোলন সফল করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 13 দিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে মারা গেছেন নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেল শিক্ষার্থী। সিঙ্গাপুর সময় ভোর 5টার দিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুর সঙ্গে তার লড়াই থেমে যায়। বিশেষ বিমানে করে তার মরদেহ ভারতে আনা হচ্ছে। গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আর কোনো ভারতীয় নারীকে যাতে এরকম পরিণতির শিকার হতে না হয় সেজন্য সবাইকে একযোগে লড়াই শুরু করতে হবে। বিক্ষুব্ধদের প্রতিবাদের মুখে মেডিকেল ছাত্রীর শোক সমাবেশে যোগ দিতে পারেননি নয়াদিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। নাফিস ইফতেখারের রিপোর্ট। নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়েও বেঁচে থাকতে লড়াই করছিলেন শারীরিক ও মানসিক দৃঢ়তায়। গণমাধ্যম যার নাম দিয়েছিল আমানত, শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয়ী হতে পারলেন না 23 বছর বয়সী মেডিকেল ছাত্রী। 13 দিন লড়াই করে বিদায় নিলেন জঘন্যতম নির্যাতনের শিকার মেয়েটি। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শনিবার শেষ রাতে মৃত্যু হয় আমানতের। পাশে ছিলেন তার মা এবং বাবা। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও সে সময় সেখানে ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, ফুসফুস ও পেটে সংক্রমণ ছাড়াও আমানতের মস্তিষ্কেও আঘাত ছিল। Treatment which was provided to her. Very trying for the family. I must say they bore the entire process with a great deal of fortitude and a great deal of courage. দিল্লির হাসপাতালে 3টি অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল ছাত্রীকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় মনমোহন সিং সরকার। মৃত্যুর পর শোকাহত ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, আমানতের মৃত্যুর শোককে ইতিবাচক পরিবর্তনের রূপ দেওয়ার দায়িত্ব সমাজের সবার। গত 16 ডিসেম্বর চলন্ত বাসে 23 বছর বয়সী ডেন্টাল ছাত্রীকে গণধর্ষণ করে চালকসহ 6 দুর্বৃত্ত। পরে তরুণীর ছেলেবন্ধু সহ 2 জনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। অভিযুক্তদের সবাই গ্রেফতারের পর এখন বিচারের মুখোমুখি। মামলার চার্জশিটে যোগ হয়েছে হত্যার অভিযোগও। বিচার শুরু হচ্ছে 3 জানুয়ারি। আমানতের গণধর্ষণে বিচারের দাবি আর ক্ষোভে ফুঁসে উঠেছিল নয়াদিল্লি সহ গোটা ভারত। তার মৃত্যুর পর আবারও তেমনটা হওয়ার আশঙ্কায় বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লির বেশ কিছু মেট্রো স্টেশন এবং সড়ক। নাফিস ইফতেখার, ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক। রাজধানীর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ভুল চিকিৎসার শিকার ডাক্তার মাজারুল ইসলাম ইমরানকে এখন ল্যাবেড হাসপাতালের চিকিৎসকরা বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা করছেন। আবুল কাশেমের তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্ট। কিছুদিন আগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ফরিদপুর মেডিকেল কলেজে যোগ দেন ডাক্তার মাজারুল ইসলাম ইমরান। তবে পাইলস অপারেশনের জন্য তিনি বেছে নিয়েছিলেন ঢাকায় থাকার সময় তিনি যেখানে কনসালটেন্সি করতেন রাজধানীর সেই গ্যাস্ট্রো লিভার হাসপাতালকে। ডাক্তার আবু জাফর এবং ডাক্তার মুনিরের তত্ত্বাবধানে সেখানে অপারেশন হয় তার। পরিবারের অভিযোগ, অপারেশনের সময় ভুল এবং পরে উপযুক্ত যত্ন না নেওয়ায় তার শ্বাস বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হলে ব্রেন ড্যামেজ হয়। তারা পরে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে ডাক্তার ইমরানকে নিয়ে আসেন ল্যাবেইড হাসপাতালে। ওনার অপারেশনে হয়তো কোনো টাকা পয়সা ওরা নিবে না, এই জন্য ওনাকে অবহেলা করে ওনাকে অপারেশনটা করে ফেলে রেখে টাকার জন্য অন্য রোগীর কাছে চলে গেছে।
জাস্ট এই কারণেই আমার ভাইয়ের আজকে এই অবস্থা। তাকে পোস্ট অপারেটিভ কেয়ার নেওয়া হয় নাই, ওটিতে 1 ঘন্টা লাগছে একটা অপারেশনে। আমরা বলছি, জিজ্ঞেস করছে, তখন বলছে যে না পেশেন্টকে নাকি ওটিতেই বসায় রাখছিল, কোনো সমস্যা হয় নাই। আমাদের ধারণা যে যা হওয়ার ওটিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তখন তার ঠিক মতন দেখে নাই, পোস্ট অপারেটিভে ফেলে রাখছে, কোনো সিস্টার ডাক্তার কেউ দেখে নাই। ল্যাবএইড হাসপাতালের বিশেষজ্ঞরা জানালেন এ ধরনের ছোট অপারেশন করতে সময় যেমন কম লাগে, তেমনি শুধু অপারেশনের জায়গাটি অবশ করা হয়, কিন্তু তাকে পুরো অজ্ঞান করার পাশাপাশি আগের হাসপাতালে হার্ট অ্যাটাকের সময় সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। শ্বাস বন্ধ হয়ে হার্ট বন্ধ হয়ে যায় এবং এই জিনিসটা তারা 15 থেকে 20 মিনিট পরে ডিটেক্ট করে যে রোগী শ্বাস নিচ্ছে না এবং রোগী তো মরেই গেছে। তখন তারা সেখানে হার্টের উপরে চাপ দিয়ে, যেটাকে আমরা সিপিআর বলি, দিয়ে হার্টটা কোনো রকমে চালাতে সক্ষম হয়, কিন্তু তার ব্লাড প্রেশার, কনসিয়াস লেভেল, ইউরিন, ব্রেন সবই শেষ হয়ে যায় ভিতরে। শুধু ভুল চিকিৎসাই নয়, কার্ডিওলজিস্ট ডাক্তার ইমরানকে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় আটকে রাখা হয় তার ভর্তির সব কাগজপত্র। পরে গণমাধ্যম কর্মীদের সহায়তায় তা উদ্ধার করা হয়। ডাক্তার আবু জাফর এবং ডাক্তার মুনিরকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাওয়া যায়নি। তাদের মোবাইলে ফোন করা হলে আবু জাফর লাইন কেটে দেন, আর পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন অ্যানেস্থেসিস্ট ডাক্তার মুনির। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেশে শুধু জারবেরা ফুলের চাষই নয়, এ টিস্যু কালচারের চারা উৎপাদনেও সৃষ্টি হয়েছে সাফল্যের নজির। দ্রুতই ওই ফুলের আমদানি নির্ভরতা শূন্যে নামিয়ে আনা এবং মানসম্পন্ন ফুল উৎপাদনেও চলছে নানামুখী তৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোরের ঝিকরগাছায় জারবেরা ফুল চাষে এ পর্যন্ত সাফল্য এসেছে প্রধানত পুনে থেকে আনা টিস্যু কালচারের চারা এবং তারপরে শেরালি সর্দারের চারা থেকে চারা উৎপাদনের পদ্ধতির উপর ভর করে, যে কারণেই চারা নিয়ে কৃষক পড়েন কিছুটা সংশয়ে। আমরা মাল উৎপাদন করতে পারছি, কিন্তু আমাদের চারা নাই। এই চারাটা ইন্ডিয়া থেকে আনতে হয়। হরটেক্স ফাউন্ডেশন ব্র্যাক থেকে উৎপাদন করে আমরা দিছিল, কিন্তু ব্র্যাক সে চারা ভালো দেয়নি, গাছ হতো ফুল হতো না। অন্যদিকে ঢাকার বাজারে রয়েছে বিদেশি ফুল এবং দেশের মাটিতে উৎপাদিত ফুলের বাজার মূল্য ও চাহিদার ভিন্নতা। এক একটা স্টিক কত করে বিক্রি করছেন? 25 টাকা। যে কোনো রং? যে কোনো রং, হ্যাঁ। যেরকম আমাদের দেশিটা, যে গারগুলা বাঁকা, কি হাত, এটা আজকের দিন রাখলে এটা বিকাল হইতে হইতে দেখা যাবে, রাত্র হইতে হইতে এটা আরো নিয়ে যাবে, ও বেকা হয়ে যায়, বেকা হয়ে যায়। তখন কাস্টমারের নিয়ে অবজেকশন দেয়। আর এটা যেরকম চাইনিজটা একবার স্ট্রং থাকে, সোজা হয়ে থাকে, সোজা হয়ে থাকে। তারপর গত বছর টিস্যু কালচারের গবেষণায় নতুন সাফল্যের কথা জানান দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মঞ্জুর হোসেন। স্থানীয় টিস্যু কালচার চারায় তিনি গড়ে তোলেন একটি খামারও। প্রথম বছরে ওদের 50টা ফুল হবে, পরের বছর যেহেতু 3 মাসের ল্যাগ পিরিয়ড নেই, সেই জন্য কন্টিনিউয়াস ফুল ধরতেই থাকবে 70 থেকে 75টা বছরে, এবং পরের বছরও একইভাবে ফুল ধরতে থাকবে, কমবে না। এই টিস্যু কালচার গবেষণার কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মতিউর রহমান। তিনিও বলছেন বিশেষত্বের দিক থেকে এই চারাই হবে সেরা। টিস্যু কালচার যে কোনো প্ল্যান্ট হাইলি ভিগারাস, এটা হলে এর প্রোডাকশনটা বেশি হবে। দেখা যাচ্ছে বছরে অন্যান্য 30টা ফুল ধরে, এখানে 60টা ফুল ধরে, আর স্টিক গুলো বড় হবে, ফুলের সাইজ বড় হবে, কালারটা অ্যাট্রাকটিভ হবে। কৃষকের চাষ ও বৈজ্ঞানিক সাফল্য সব মিলিয়ে জারবেরা ফুল নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যেভাবে সৌন্দর্য আর সাফল্যের প্রতীক হয়ে দেখা দিচ্ছে বিদেশি ফুল জারবেরা, তার চাষ সম্প্রসারণ করার জন্যই এই টিস্যু কালচারের চারা। বিশেষজ্ঞরা বলছেন অচিরেই বাংলাদেশের কৃষকরা জারবেরা ফুলের চাষের ক্ষেত্রে চারার বিষয়ে বিদেশি নির্ভরতা কমাতে পারবে। রাজশাহীর আকাফুজি অ্যাগ্রো টেকনোলজিস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।